এর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন, এটা নিশ্চিত করেছে ইরানের সরকার, ইরানের সরকারি টেলিভিশন, ইরানের বিপ্লবী গার্ড। মোটামুটি এটা এখন নিশ্চিত, এটা নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। তবে তার সাথে ইরানের কতজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে আলী খামেনেইকে যেই সময়ে আক্রমণ করা হয় ঠিক সেই সময়ে ইসরায়েলের আক্রমণে কমপক্ষে 40 জন ইরানি সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন, এটা ইসরায়েলের দাবি। তবে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ জেনারেল যারা, ইরানের সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান বা 3 বাহিনীর প্রধান, পুরো সামরিক শক্তির প্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। এবং তারা নিহত হয়েছেন মূলত একটা বৈঠকে ছিলেন। সেই বৈঠকটি তারা করতেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর সাথে। ইসরায়েল এবং আমেরিকা যদি আক্রমণ করে সেই আক্রমণে তারা কি ধরনের পদক্ষেপ নেবে, এরকম বিষয় নিয়ে তারা গতকাল সকালে বা ভোর রাতে একটা বৈঠকে ছিলেন। ঠিক সেই বৈঠকের সময় তাদের উপরে আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা, এবং সেখানেই তারা মৃত্যুবরণ করেন। ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ওই বৈঠকে অর্থাৎ প্রথম মিনিটেই তারা 40 জন ইরানি জেনারেলকে হত্যা করে, এটা ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইরান এটার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি, শুধুমাত্র ইরান যেটা বলছে যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাসেরি ইসরায়েলের আক্রমণে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণে নিহত হয়েছেন। এছাড়াও যে সমস্ত কর্মকর্তা নিহত হয়েছেন তাদের মধ্যে সর্বোচ্চ 4 জন লেফটেন্যান্ট জেনারেল সাইয়েদ আব্দুল রহিম মুসাবি সশস্ত্র বাহিনীর প্রধান, মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক, অ্যাডমিরাল আলী শামখানি সর্বোচ্চ নেতা আলী খামেনেইর উপদেষ্টা এবং প্রতিরক্ষা পরিষদের সচিব, আর মেজর জেনারেল আজিজ নাসেরজাদ সেনাবাহিনীর উপপ্রধান এবং প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রী। এরা নিহত হওয়ার কথা ইরান এখনো পর্যন্ত স্পষ্ট করেছে। এবং এই যে একটা বৈঠকে ছিল, সেই বৈঠকে ইসরায়েল আক্রমণ করেছে এবং সবাইকে হত্যা করেছে। প্রশ্ন হচ্ছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ সর্বোচ্চ পর্যায়ের জেনারেলরা, সামরিক কর্মকর্তারা যে বৈঠকে থাকেন সেটা ইসরায়েল কিভাবে জানে এবং কোথায় তারা বৈঠক করেছিলেন? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বৈঠক মাটির নিচে গোপন কোনো আস্তানায় করেননি, তারা বৈঠকটি করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনেইর যে অফিস ভবন সেটাতে। কারণ কি? কারণ হচ্ছে আলী খামেনেই তিনি কোথাও গোপনে পলায়ন করার চিন্তা করেননি। তার কথা ছিল যে আমি পলায়ন করব না, যদি মারা যায় বাঘের মতো মারা যাব, এরকম একটা বক্তব্য ইরানের পক্ষ থেকে এসেছে। যে তাকে বলা হয়েছিল যে আপনি গোপনে কোথাও আশ্রয় নেন অথবা মাটির নিচের বাংকারের কোথাও হচ্ছে এই বৈঠকটি করেন, কিন্তু তিনি সেটা অস্বীকার করেছেন এবং তিনি মাটির উপরেই তার সচরাচর যে অফিসে তিনি বৈঠক করেন সেখানেই করেছেন। আর আমেরিকা এবং ইসরায়েল তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার বলুন, এআই বলুন, এবং তাদের ইরানের মধ্যে থাকা যে চর, এদেরকে ব্যবহার করে তাদের এই বৈঠকের সময় এবং স্থান পুরোপুরি একেবারে নিখুঁতভাবে নির্ধারণ করে সেখানে আক্রমণ চালিয়েছে। এবং তারা এটাকে কোনো ধরনের চান্সের উপরে না রেখে, অর্থাৎ কোনোভাবেই যেন তারা তাদের এই টার্গেট মিস না করে, সেজন্য তারা ওই বৈঠক স্থল এবং তার আশেপাশে ব্যাপক পরিমাণে বিমান হামলা চালিয়েছে একই সময়। শেষ পর্যন্ত সেই বিমান হামলায় ইরানের এই যে সর্বোচ্চ শীর্ষ কর্মকর্তারা নিহত হলেন। এখন প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে চলবে? ইরানের যে ইসলামিক রিপাবলিকের যে সিস্টেম বা এই কি বলে এটাকে রেজিমের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে মূলত কোনো এক ব্যক্তির উপর নির্ভরশীল না। যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হন অথবা কোনোভাবেই যদি সে অদৃশ্য হয়ে যান, তাহলে ইরানের সিস্টেম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে একটা কাউন্সিলের মাধ্যমে। 3 জন থাকবেন সেই কাউন্সিলে। 3 জনের একজন হচ্ছেন রাষ্ট্রপতি, সব পদাধিকার বলে, আরেকজন হচ্ছেন গার্ডিয়ান কাউন্সিলের যে প্রধান তিনি, আরেকজন হচ্ছেন ইরানের ধর্মীয়
যে কাউন্সিল সেটার প্রধান, এই 3 ব্যক্তি একটা অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করবেন। তারা এই অন্তর্বর্তীকালীন সময়টা রাষ্ট্র পরিচালনা করবেন। এই অন্তর্বর্তীকালীন সময়ে নির্বাচন করা হবে যে ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা কে হবে। সুতরাং ইরান এখন তার সেই সিস্টেম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ইরানের সরকার, ইরানের রাষ্ট্র থেকে বলা হচ্ছে যে তাদের যে একটা পাওয়ার ভ্যাকিউম অথবা লিডারশিপ ভ্যাকিউম বা নেতৃত্ব শূন্যতা এরকম কোনো কিছু নেই, এটা তারা বলছেন। এবং যেই সমস্ত সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন তাদের জায়গায় নতুনদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং নতুনরাও ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে সর্বোচ্চ আঘাত হানার ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তাদের সর্বোচ্চ আঘাতটি কখন হানবে? সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে রক্ষা করার জন্য এই পুরো বিপ্লবী গার্ড বলুন, ইরানের প্রক্সি সংগঠন বলুন, ইরানের পুরো সিস্টেম বলুন, এটা তৈরি করা হয়েছিল, তাকেই তার আশেপাশের সবাইকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে হত্যা করা হয়েছে। ইরানের রেজিম চেঞ্জের জন্য যত ধরনের মেকানিজম আছে সবগুলো আমেরিকা এবং ইসরায়েল চালু করেছে। তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে এই যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা, তারপরে হচ্ছে সামরিক বাহিনীর শক্তিকে ধ্বংস করা, বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের বিভিন্ন জায়গায় তাদের যে আঞ্চলিক হেডকোয়ার্টার গুলো ছিল সেগুলোতে আক্রমণ করে তাদের মধ্যে ব্যাপক পরিমাণে একটা মনোবল ধ্বংস করা এবং তাদের সদস্যদেরকে হত্যা করা, ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, একটা ভিডিও শেয়ার করা হয়েছিল গতকালকে, যে ইরান তার হাতে যে সমস্ত যুদ্ধ বিমান আছে সেই যুদ্ধ বিমানগুলো হচ্ছে F4 F5 যুদ্ধ বিমান, অর্থাৎ 1980 সালের আগে ইরান আমেরিকার কাছ থেকে যে সমস্ত যুদ্ধ বিমান কিনেছিল সেই সব যুদ্ধ বিমানের মধ্য থেকে যেগুলো এখনো পর্যন্ত মোটামুটি কায়দায় পরিচালনার পর্যায়ে আছে সেগুলো দিয়ে ইরান পাল্টা আক্রমণ করবে, এরকম একটা ঘোষণা ইরানের পক্ষ থেকে এসেছিল। অনেকে এরকমও মনে করেছিল তখন যে ইরান এই যুদ্ধ বিমানগুলো উড়িয়ে হয়তোবা আত্মঘাতী হামলা চালাবে ইসরায়েলের যে সমস্ত আমেরিকার যে সমস্ত ঘাঁটি ইরানের আশেপাশে আছে। কোন কোন দেশে আছে? কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে, সেগুলোতে হয়তোবা এরকম আক্রমণ চালাবে। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে তারা দেখাচ্ছে যে ইরানের এই যুদ্ধ বিমানগুলো ওড়ার আগেই তাদের জাস্ট হচ্ছে প্রস্তুতি নেওয়ার সময় ইসরায়েল তাদের উপরে ব্যাপক পরিমাণে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ভবনগুলো ছিল পুরোপুরি সেটাকে ইসরায়েল ধ্বংস করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বাংকার বাস্টার ব্যবহার করেছে ঠিকই, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার জন্য বাংকার বাস্টারের দরকার হয় নাই। এখন ইরানের এই যে রেজিম চেঞ্জের জন্য হচ্ছে ইসরায়েল আমেরিকা যে কাজগুলো করছে তার মধ্যে একটা হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের ভাষায় ফার্সি ভাষায় তিনি একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও শেয়ার করেছেন তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেখানে ইরানের জনগণের প্রতি ডাক দিয়েছে, এই ইরানের জনগণ, তোমরা যে চেয়েছিলে যে এই আমেরিকা, এই ইসরায়েল আসো আমাদেরকে রক্ষা করার জন্য, দেখো তোমাদেরকে রক্ষা করতে আমরা আসছি, এখন তোমরা রাস্তায় নামো, তোমরা তোমাদের এই রেজিমের বিরুদ্ধে দাঁড়াও এবং আমরা তোমাদের বাঁচাতে রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছি, তোমরা রাস্তায় নামো, তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করো। আমেরিকার পক্ষ থেকেও প্রায় একই রকম ডাক দেওয়া হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এর মধ্যে বলেছেন যে তিনি অলরেডি তার মাথার মধ্যে কিছু লোকজন নির্ধারণ করেছেন যে ইরানের পরবর্তী ক্ষমতায় তিনি কাদেরকে দেখতে চান, এবং তার কথা হচ্ছে তাদের মধ্যে যাদেরকে তিনি দেখতে চান বা তার চিন্তা ভাবনার মধ্যে যারা আছে তাদের মধ্যে ইরানের বর্তমান সরকারের মধ্যে থাকা অনেক লোকজন আছে, এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইর আশেপাশের কিছু লোকজনও আছে যারা আমেরিকা এবং ইসরায়েলের কথায় ওঠবস করবে এবং ইরানকে ইসরায়েলের হুমকি থেকে পুরোপুরি মুক্ত করবে বা ইসরায়েলকে ইরানের হুমকি থেকে পুরোপুরি মুক্ত করবে, এরকম কিছু বক্তব্য আমেরিকার রাষ্ট্রপতি দিয়েছেন। সুতরাং মনে করা হচ্ছে যে ইরানের মধ্য থেকে একটা রেভলিউশন বা ইরানের মধ্য থেকে একটা প্রতিবাদী
গ্রুপকে বের করে নিয়ে